আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঘুম বা নিদ্রা প্রতিটি মানুষের জন্য স্বাভাবিক একটি প্রক্রিয়া। সৃষ্টির শুরু থেকেই প্রকৃতি প্রাণী জগতে ঘুম তথা নিদ্রাকে নির্ধারিত করে দিয়েছে। মানুষ সারাদিন কাজ করবে, রাতে ঘুমাবে, এটাই স্বাভাবিক। এই স্বাভাবিক প্রক্রিয়ার বিপরীতে যারা কাজ করেন তাদের জীবনযাপন প্রণালী নিয়ে আমাদের আজকের তথ্যচিত্র। শ্রমিকের ঘামে ও শ্রমে টিকে আছে মানব সভ্যতা। মূলত শ্রমিক শ্রেণীর পরিশ্রমের ফসল ভোগ করে সমাজ সভ্যতা সামনের দিকে এগিয়ে চলেছে। যাদের শ্রমে ও ঘামে আজকের পৃথিবী সুন্দরভাবে চলছে, আমরা তাদের কথা কতটুকু ভাবি? আমাদের কাম হলো খুবই কষ্টের কাম। আমরা রাত্রে ঘুমাইতে পারি না। রাত্রের বেলা আমাকে কাজ করতে হয়, দিনের বেলা আমরা ঘুমাই। কত 400, 500, 300 এ মোটামুটি নিজে চলার পয়সা ঠিক মতো সংসার চলে না। আমরা তো গরিব মানুষ, কাজ তো করতেই হবে। বড় ধরনের একটা চাকরি বাকরি লোমো ওরকম কোনো শিক্ষা নেই। পৃথিবীব্যাপী শ্রমিকদের মধ্যে কিছু শ্রমিক দিনে কাজ করেন, আবার কিছু অংশ রাতে কাজ করেন। দিনের আলো ও রাতের আঁধারে কাজ করা প্রতিটি শ্রমিকের জন্য প্রয়োজন নির্ধারিত বিশ্রাম বা ঘুম। আমাদের শ্রমিকরা কে, কোথায়, কিভাবে ঘুমাচ্ছেন খোঁজ নিয়ে দেখি। শ্রমিকদের মধ্যে পরিবহন শ্রমিকরা দেশের অর্থনীতি উন্নয়নে বিশাল ভূমিকা রাখছেন। মালামাল পরিবহনে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিরলসভাবে তারা কাজ করে যাচ্ছেন। বিশাল বিশাল ট্রাক ও লরি টেনে তারা এক শহর থেকে অপর শহরে ছুটে চলেছেন। আমরা তো মনে করেন প্রতিদিন রাত্রে 200 কিলো 300 কিলো এরকমভাবে গাড়ি চালাইতে হয় আর কি। আমার মনে করেন আমরা এই ডিস্ট্রিক্ট আরও ডিস্ট্রিক্টে যাই, চিটাগাং যাই, ওই মনে করেন ময়মনসিংহ যাই, রংপুর যাই, দিনাজপুর যাই। এতে মনে করেন হয়তো 10টায় টান দিলে সকাল 7টা 8টা বাজে এমন যায় অবস্থা। পরিবহন শ্রমিকদের ট্রাক চালনায় রাষ্ট্রীয় রীতিনীতি অবশ্যই মেনে চলতে হবে। এখন তো আইন করছে দিনে রাত্রে চলার জন্য, তো রাত্র আসতে হইলে এই অনেক রাত্রে করে ঢুকতে হয় ঢাকাতে। ঘুমের সমস্যা হইলেও কি করবো, ঘুম তো আর ঠিক মতন যাইতে পারছি না। ঘুম যদি যাইতে যাই টাইম মতন ঢুকাইতে পারবো না, মাল নইলে রাত্রে আনলোড হবে না। আনলোড না হইলে মনে করেন আবার একদিন বৈশা থাকতে হইব। পরে আবার পুলিশের রাস্তাঘাটে পুলিশের গ্যাদারিং হবে। ঠিক মতন পার্টির মাল জায়গা মতন না পৌঁছাইতে পারলে পার্টির লেবার পাওয়া যাবে না। তাইলে মালটা খালাস না করতে পারলে পরে আবার আমি ঢাকার থেকে কেমনে বাইরে যাবো। ঢাকার থেকে বাড়ি যাবে, আমার একটা দিন গাড়ি পিছনে পড়ে যায়, মালিকের হিসাব কিতাব দিতে গেলে নানান রকম সমস্যা পড়ে যায়। এ কারণে মনে করেন ঘুমের দিকে চিন্তা ভাবনা না করে টাইম গাড়ি চালাইতে হয়।
পরিবহন শ্রমিকদের অভিযোগ, পরিশ্রমের তুলনায় তারা যথেষ্ট পরিমাণে ঘুম বা নিদ্রা যেতে পারেন না। আমাদের ঘুমের তো কোনো টাইম টেবিল নাই। মনে করেন যখন পাইলে কোনো সময় 2 ঘন্টাও ঘুমাই, 3 ঘন্টাও ঘুমাই। অনেক সময় দেখা যায় ঘুমেরও পুরাই সমস্যা হয়ে যায়। যখন ঘুমের একটা ভাব আসে তখন গাড়ি সাইড করে দিই পাম্পের সামনে, 2 ঘন্টা 3 ঘন্টা ঘুম দিয়ে আবার এরিয়া মনে করেন আবার যাই বাড়িতে। মনে করেন তো 1 মাস 2 মাস পর যাই, 8 দিন 10 দিন 5 দিন এরকম থাকি। হাইওয়েতে দুর্ঘটনার খবর সংবাদ মাধ্যমগুলোতে আমরা অহরহ দেখতে পাই। ঘুম বা অনিদ্রা এসব দুর্ঘটনার জন্য কতটুকু দায়ী? দেখা গেছে 10 দিন 12 দিনও এইভাবে গাড়ি চালাইছি, 15 দিন 20 দিনও এইভাবে গাড়ি চালাইছি। ঠিক মতো একদিন এক জায়গায় থাইকা গাড়ি ঘুমাইতে পারিনি। দেখা গেছে টিপের ধান্দায় রয়েছি, টিপও ধরতে হইব, আমার গাড়ি লোড আসতে হবে। এখন আমি সারাদিন ঘুমাইতে পারি না, রাত্রে গাড়ি চালাইছি। গাড়ি চালিয়ে আবার দেখা গেছে রাস্তায় একখানে চা পানি খাইছি, খাই মুখ হাত দিয়ে আবার রিয়া গাড়ি চালাইছি। ঘুমাইতে পারিনি, গতিকে রাস্তায় একটা দুর্ঘটনা ঘটাইছি। আমাদের পরিবহনের মতন তো ট্রাক সবসময় মুখে রাখে না। ট্রাক একটা ড্রাইভার একটা 1 মাস 1.5 মাস চালাইতেছে, তাদের ঘুমের গাড়িতে আরও বেশি। ট্রাক সর্বোচ্চ স্পিড তার 30-35, তারপরে তারা দুর্ঘটনার সংখ্যা বেশি ট্রাক। তারা ঘুমের কারণে গাড়িটা অ্যাক্সিডেন্ট করতেছে। আমাদের যেমন ঢাকার থেকে আমরা গাড়ি চালাম কক্সবাজার যাইতে 11 ঘন্টা 12 ঘন্টা লাগে যায়। ওইখানে যায় দেখা যায় আমাদের ঘুমের যে জায়গাটা আছে ওই জায়গাটা যেরকম কোম্পানি দিয়ে রাখছে 1-2 মাস পরে নোংরা হয়ে যায়, তখন তারা পরিষ্কারের ব্যবস্থা করে না। আমাদের ওই নোংরা জায়গায় শুলে তো অবশ্যই ঘুম হয় না, তখন উসপুস লাগে। আমাদেরকে আবার ওইভাবে কোনো রকম 1-2 ঘন্টা ঘুমায় আবার রিটার্ন ব্যাক করতে হয়। দৈনিক আবার এসে গাড়ি চালান পরে 22 ঘন্টা, কোনো সময় 24 ঘন্টা, 26 ঘন্টা, 30 ঘন্টা ছাড়া যায়। এক রাত একদিন তো যাই, পরের আধা দিন যায়। ঢাকার থেকে গেলে ঢাকায় এসে গাড়ি বুঝাই দেওয়ার পরে আমাদের বাসায় যাওয়ার পরে রেস্ট। তার আগে আমাদের আর রাস্তাঘাটে কোনো জায়গায় রেস্টের কোনো ব্যবস্থা নেই। শ্রমিকদের বিশ্রাম অবশ্যই কাজের একটি অংশ। ঘুম বা বিশ্রাম না হলে কাজে গোলযোগ দেখা দেবে, এটাই স্বাভাবিক। এখন হাইওয়ে রোডে রাত করে প্রচুর যানজট থাকে, সময় মতো গাড়ি পৌঁছাইতে পারে না, এবং ওইখানে যা পৌঁছাইলে আবার আমাদেরকে টিপের সময় হয়ে যায়, আসতে হয়। ওই ক্ষেত্রে আমরা যাই রেস্ট পাই না। রেস্ট না পাওয়ার ক্ষেত্রে এটা অমানবিক পরিশ্রম, তখন আর আমাদের শরীরে কুলায় না। তখন অবশ্যই মন মেজাজ কোনো প্রকারে আমরা ধরে রাখতে পারি না, তখন যেই কোনো কারণবশতে দেখা যায় দুর্ঘটনা ঘটে যায়। শ্রমিকদের অর্থনৈতিক অবস্থার দৈন্যদশার কারণে স্বাভাবিক জীবনযাপনের অনেকটাই বেহাল অবস্থা। বিয়া শাদী করার পরে ঠিক মতো ফ্যামিলির সাথে কথা বলতে পারি নাই, ঠিক মতো ফ্যামিলির সাথে দেখা করতে পারি নাই। ঢাকা থেকে বরিশাল খুলনা বিভাগে যশোর বেনাপোলের দিকে গেলে 15 দিন 20 দিন বা 1 মাস পরেও আইতে হয়েছে। যেদিকে টিপ পাইছি ওই দিকে যাওয়া লাগছে। যদি আমার চাকরি যায় গিয়া তাহলে তার আমার সংসার চলতে পারতে আসি না। এই জন্য আমি বাইরে বাইরে রাস্তায় দৌড়াইতে হয়েছে, ঠিক মতো ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই। মাল পোষাইতে হইব, না পোষাইলে ভাড়া দিব না। অনেক বিভিন্ন টেনশনে, পুলিশের টেনশনে রাত্রে গাড়ি চালাইতে হয়েছে। ফেরিঘাটায় 2 দিন 3 দিন 4 দিন জামে পড়িয়া থাকতে হয়েছে। ঠিক মতো আমার বাসা বাড়িতে আমি আসতে পারি নাই, ঠিক মতো বাজার সদায় দিতে পারি নাই। আমার বাসা বাড়িতে অনেক অশান্তিতে কাটাইয়া গেছি। আমাদের এবার এসে সারা মাসে 20,000 টাকা পড়ে না। আমরা ঢাকার থেকে চট্টগ্রাম গেলে দেয় 1800 টাকা। 1800 টাকা পাওয়ার পরে আবার 24 ঘন্টা আমাদের বসে থাকতে হয়। বসে থাকলে এভাবে হিসাব করেন মাসে 15 দিন কাজ করলে 20,000 টাকা আসে না। সুন্দর ও নিরাপদ পরিবেশে নিদ্রা যেতে না পারার কারণে শ্রমিকদের মধ্যে অস্থিরতা দেখা দেয়। এতে সামাজিক জীবনে ঘটে যায় নানা দুর্ঘটনা। প্রতিটি দুর্ঘটনাই পরিবারগুলোর জন্য সারা জীবনের কান্না বয়ে আনে।
খারাপ মাসে যদি 14-15 হাজার টাকা ইনকাম হয়, আমার সংসারই তো চলে না। আমি এইখানে আবার টাকাটা মজুত রাখুন কিভাবে? কোনো পক্ষে সম্ভব না। তাতে যায় যে একটা লোক কোনো দুর্ঘটনায় পড়লে সে চিকিৎসা করবো এরকম কোনো ব্যবস্থা থাকে না। আর কোম্পানিদের কাছে আসলো তারও হেল্প করে না এবং 20,000 টাকার মতো দেয়, ওটাতে তার চিকিৎসা হয় না। রাত 10টা বাজে গাড়ি বের করতে হয়, 10টা বাজে গাড়ি রাত বের করে দিয়ে আমরা সারা রাতে 6টা বাজে আবার আমাকে গাড়ি বন্ধ। তাহলে আমরা এর ভিতরে কয়টা টিপ মারতে পারি আর কয় টাকা কামাইতে পারি, আমাকে সংসারটা কিভাবে চলে? তখন বাধ্য হয়ে আমাকে গাড়ি উড়াদুড়ায় চালাইতে হয় যে আমাকে আজকে 5টা টিপ আছে, 5টা টিপ আমাকে উঠাইতে হইব, না উঠাইতে হলে আমিও 2 টাকা পাবো না, আমার মালিকও 2 টাকা পাইবো না, আমার যে 4টা লেবার থাকে 4টা লেবারও 2 টাকা পাইবো না। তাকেও তো একটা সংসার আছে, আমারও তো একটা সংসার আছে, আমার মালিকেরও তো একটা সংসার আছে। তখন আমাকে বাধ্য হয়ে গাড়ি উড়াদুড়া চালাইতে হয়। আমাদের দেশে নারী শ্রমিকদের শতকরা ৮০% পোশাক শিল্পে কাজ করেন। নারী শ্রমিকদের অর্থনৈতিক উন্নয়নে পোশাক শিল্পের অবদান স্মরণীয়। এতৎসত্ত্বেও ২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত গার্মেন্টস শিল্পে বেশ কিছু দুর্ঘটনা ঘটে গেছে। তার মধ্যে ২০১৩ সালে ঘটে যাওয়া সাভারের রানা প্লাজা দুর্ঘটনা ছিল সর্ববৃহৎ। এতে ১,১৩৩ জন শ্রমিক প্রাণ হারান। প্রায় ৫ থেকে ৫,৫০০ শ্রমিক চিরতরে পঙ্গু হয়ে যান। মানবসৃষ্ট দুর্ঘটনার জন্য হাজারো পরিবার আজ নিঃস্ব। কোন দিকে? একজন পাইছি, মরা আছে ভাই। এখন কি পানি লাগবে আপনাদের? আপনারা কয়জন আছেন? 5 জন। আমরা ভিতরে অনেকজন আছি কিন্তু আচ্ছা, আপনাদের এখানে যাওয়ার রাস্তা কোন দিকে আছে না এখান দিয়ে যাইতে হবে? খালি এই দিকেই? আচ্ছা ঠিক আছে, থাকেন, আমরা পাঠাচ্ছি, লোক পাঠাচ্ছি, দাঁড়ান। উল্লেখ্য, দেশের সামগ্রিক প্রবৃদ্ধির ৫৬% তৈরি পোশাক শিল্প থেকে এলেও এই শিল্পের কারিগররা বিশ্রাম বা ঘুম নিয়ে করেন নানা মন্তব্য।
আসলে আমরা প্রতিদিন সকালবেলা উঠি, বাট সকাল 5টার দিকে উঠি। উঠার পরে তখন হাত মুখ দিয়ে আবার কাজ রান্নাবান্না পাক শাক করে গোসল করে তারপর আমরা 8টার দিকে অফিসে যাই। অফিস থেকে আসি লাঞ্চে 1টার দিকে এসে খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার অফিসে চলে যাই 2টার দিকে আসি। কখনো 10টায় ছুটি হয়, কখনো হইতেছে 7টায় ছুটি হয়। যখন 10টায় আসি তখন রান্নাবান্না পাক শাক করে খাওয়া দাওয়া করে ঘুমাইতে আমাদের 12টা বাজে। 12টা বাজলে আর ওই কয়েক ঘন্টা ঘুমায় আবার সকালে উঠি। আর যখন 7টায় আসি তখন রান্নাবান্না করতে আমাদের 10টা সাড়ে 10টা বাজে, তখন আমরা একটু সকালে ঘুমাই। আর আমাদের বন্ধ দিন থাকে শুক্রবারে, সেদিন আমরা রেস্টে থাকি, সেদিন ঘুমাই। যেমন কাজ করতেছে, আমি মেশিনটা চালাইতেছি, আমার ঘুম আসতেছে, হঠাৎ করে আমার নিডেলটা হাতের ভিতরে ঢুকে গেল, তাহলে ওইটা তো নিজেরও ক্ষতি, বাট কাজেরও ঘুমে দিনে ক্ষতি হয়। আমরা এই রুমে 4 জন থাকি, সকলেই ব্যাচেলর। তো যেমন আজকে 2টা বাজে আসলাম, 2টা থেকে কালকে আবার ডিউটি সকাল 8টা থেকে শুরু হবে। তো এখন 2টা বাজে আসলাম, খাওয়া দাওয়া তো আধা ঘন্টা তো সময় লেগেই যায়। তো 3টার দিকে ঘুমাইবো, ঘুমার পরে আবার সকাল 7টা বাজে ওঠা লাগবে, মানে সকাল 7টা বাজে উঠবো। ওঠার পরে আবার ফ্রেশ ট্রেশ হয়ে কালকে 8টা বাজার আগেই আবার অফিসে যাব। রাত 2টা বাজে মানে অনেক। তো এক্ষেত্রে 2টা বাজে আমি রুম দরজা খোলার জন্য ডাকলে হয়তো ওরাও কোনো সময় বিরক্ত বোধ করে বা হয়তো বা একটু দেরিতে ওঠে। তো ওদের ক্ষেত্রে হয়তো একটু ঘুমের প্রবলেম হয়। 4-5 জন একসাথে ঘুমাতে ভালো লাগে না। মূলত রুম ভাড়া দেওয়ার লাগে আমাদের প্রতি মাসে 3000 টাকা করে রুম ভাড়া আমাদের। তো দেখা গেছে আমি যদি একাই থাকি তাহলে আমাকে 3000 টাকা একাই বহন করতে হবে। সেক্ষেত্রে আমরা 4 জন আছি, 4 জনে 3000 টাকা ভাগ করে দিই। শ্রমিকরা পর্যাপ্ত বিশ্রাম পেলে উৎপাদন বাড়বে। এই সাধারণ বিষয়টি নিয়ে আমাদের এখন ভাবতে হবে। কায়িক পরিশ্রম বা শ্রম বিক্রি করে শ্রমিকদের একটি বিশাল অংশ শ্রমবাজারে টিকে আছেন, যাদের সমাজ বা রাষ্ট্র খুব একটা গুরুত্ব দিতে চায় না। এই শ্রমিকরা দেশের অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এদের অধিকাংশই রাতে খোলা আকাশের নিচে নিদ্রা যান। আমরা গরিব মানুষ, ভাঙ্গারি টোকায় ভাত খাই, এই রাস্তার মধ্যে বাপলাপন্য কষ্ট করে থাকি। বৃষ্টি আসলে কি করে? বৃষ্টি আসলে ওই যে মার্কেটে যাই, বড় তুফান আসলে আর অল্প যদি হয় তাহলে এই জায়গায় কাগজ টাঙ্গাইয়া ঘুমাই। রাস্তায় ঘুমাইতে ভালো লাগে না? আমাদের কিছু নাই, এর জন্য রাস্তায় থাকি। এদিকে মানুষ ডিস্টার্ব করে না। এই রাস্তায় কত বছর ধরে ঘুমান? 18 বছর ধরে। রাস্তায় বড় হয়েছে, রাস্তায় খাই, রাস্তায় বিয়ে হয়েছে, রাস্তায় আবার পোলাপন হয়েছে। আমার স্বামী রিস্কা চালায়, আমি ভাঙ্গারি টোকাই। আপনার কয় বাচ্চা আছে? আপনার 2 বাচ্চা। ওগো বয়স কত? একটার বয়স 2.5 বছর, একটার বয়স 8 বছর। আপনার কি এই জীবনটা ভালো লাগে? জীবন আর কেটা সুন্দর করে দেব, কেউ নাই। রাতের ঘুম নিয়ে যদিও তাদের কোনো অভিযোগ নেই, তথাপি সমাজ বা রাষ্ট্রের দায়িত্ব তো থেকেই যায়। একথা আজ আর অস্বীকার করার উপায় নেই। শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে যথাযথ ব্যবস্থা নিতে
রাষ্ট্র তথা সমাজকে আজ এগিয়ে আসতে হবে। শ্রমিকরা সুস্থ থাকলে দেশের প্রবৃদ্ধি ও স্বাভাবিক জীবনযাত্রার মান উন্নয়ন হবে। এই সহজ ও সত্য কথাটি আমাদের উপলব্ধি করতে হবে।